সো গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে কোনো শায়েরি হবে না, আজকে শুদ্ধ বাংলা ভাষায় আমি কিছু কথা বলতে চাই পশ্চিমবঙ্গের মানুষের উদ্দেশ্যে। সামনে লোকসভা নির্বাচন, সেই প্রসঙ্গে কিছু কথা বলতে চাই। বেসিক্যালি কথা নয়, খিস্তি দিতে ইচ্ছা করছে, খিস্তি। তার কারণ হচ্ছে ইনফ্লুয়েন্সড বাই স্টেট সিএম, রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে ভিডিওটা বানাচ্ছি। উনি স্টেজে দাঁড়িয়ে বয় আকার ডয়শূন্য রয় আকার দিচ্ছেন। তো আমরা তো রাজ্যের ইউথ, আমার 23 বছর বয়স। আমার এটাও মনে হয় যে রাজ্যের 50% জনসংখ্যা 30 বছরের নিচে। তো সেই হিসাবে সেখান থেকে আমার একটা দায়িত্ববোধ জন্মালো, যে মনে হলো এই বিষয়ের উপর আমার একটা ভিডিও বানানো উচিত। তাই জন্য এই ভিডিওটা বানানো। বেসিক্যালি উনি খিস্তি দিচ্ছেন, কিন্তু আমরা যদি খিস্তি দিই তাহলে উনি ওই 6 মাস বয়সে যে অন্নপ্রাশনের ভাতটা খেয়েছিলেন ওটা নাক মুখ থেকে বেরিয়ে আসবে। ঠিক আছে, আমরাও তো বন্ধুদের মাঝখানে বসি, আড্ডা ফাড্ডা মারি, অনেক কিছু করি। তো আমরাও কিছু জানি যেগুলো প্রকৃতি সমাজ আমাদেরকে শিখিয়ে দেয়। যখন আমরা অসুবিধায় পড়ি, প্রবলেমে পড়ি, তখন আমাদের মুখ থেকে বেরিয়ে আসে। কিন্তু প্রবলেমে উনি নেই, প্রবলেমে আছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, জনগণ। তো সেই প্রসঙ্গে আমি কিছু বলবো। তো প্রথমত বলবো যে ওনার কথা অনুযায়ী সেই দেশের অভ্যন্তরীণ ক্ষেত্রে যে দলটা এই মুহূর্তে সবচেয়ে বড় অবস্থায় রয়েছে, ভারতীয় জনতা পার্টি বা বিজেপি, তারা 10 বছরে কি করলো ওনার কথা অনুযায়ী, আর উনি কী করলেন ওটা একটু শুনিয়ে দিই। প্রথম বেসিক্যালি যারা এই মুহূর্তে দেশে ক্ষমতায় রয়েছে, ভারতীয় জনতা পার্টি, তারা মোটামুটি 550 কলেজ ছিল যখন ক্ষমতায় এসেছিল। এখন মোটামুটি 1100 কলেজ আছে পুরো ভারতবর্ষ জুড়ে, ইউনিভার্সিটি 650 মোটামুটি বানিয়েছে ওদের নিজেদের দায়িত্ব। তো কংগ্রেস সরকারের 26 বছরের প্রকল্পে, রেল প্রকল্পে 25খানা শতাব্দী এক্সপ্রেস লঞ্চ হয়েছিল। 25টা শতাব্দী এক্সপ্রেস লঞ্চ হয়েছিল কংগ্রেস সরকারের প্রকল্প অনুযায়ী, রেল প্রকল্প অনুযায়ী। সেই জায়গায় বিজেপি 10 বছরে 49টা বন্দে ভারত লঞ্চ করেছে। আর সব থেকে বেশি এইটা মানে এখন তো ঘরে ঘরে ছেলেমেয়েরা স্টক মার্কেট করছে। পশ্চিমবঙ্গের কটা ছেলেমেয়ে করছে আমি জানি না, আমি বর্তমানে ব্যাঙ্গালোরে বসে আছি। ঠিক আছে, আমি করি না, কিন্তু আমার ডিপ নলেজ আছে স্টক মার্কেটের ব্যাপারে। ঠিক আছে, কারণ আমি বর্তমানে MBA স্টুডেন্ট, লাস্ট সেমিস্টার চলছে আমার। আমি ভাবছিলাম যে কলকাতায় কোনো একটা চাকরি বাকরি নেব, কিন্তু বিগত 1.5 মাস ধরে আমি কলকাতায় চাকরি বাকরি খুঁজে মোটামুটি 20-র ওপরে উঠতে পারছি না, মানে 20,000-এর ওপরে কিছু দেখতে পাচ্ছি। তো সেই কারণে একটু মনে মনে রাগ হচ্ছিল, বিতৃষ্ণা লাগছিল। তারপর ডিসাইড করে নিলাম যে করবো না চাকরি। একটু কষ্ট হবে বাবা মায়ের, কিন্তু চাকরি বাকরি আর করবো না। এবার বাড়ি গিয়ে এবার ল পড়ব, দরকার আছে। তো যেটা বলছিলাম, যে প্রসঙ্গ থেকে সরে যাচ্ছি। তো বিজেপি কি করেছে, 370 তুলেছে, যেটা তোলার জন্য কাশ্মীরি হিন্দুরা পোস্টার নিয়ে নিয়ে মরে যাচ্ছিল। যারা -6 ডিগ্রি -5 ডিগ্রিতে থাকতো, সেই সব কাশ্মীরি পণ্ডিতরা দিল্লিতে 40 ডিগ্রিতে বসবাস করছে। ঠিক আছে, সেই 370কে তুলেছে। আর হচ্ছে, আমি মন্দির নিয়ে কিছু বলতে চাই না, কারণ আপনারা ভালো করে জানেন যতদিন বিজেপি থাকবে ততদিন সনাতন এক্সিস্ট করবে ভালোভাবে। কোনো সেকুলারিজমের ফালতু ঝান্ডা আমাদেরকে ধরতে হবে না। ঠিক আছে, কারণ দেশের মেজরিটি লোক, 85% লোক যেরকম চায় ভাজপা ঠিক সেরকমটাই করছে। আর আপনারা শুনলে খুব অবাক হবেন, আপনারা যে বলেন, মানে পশ্চিমবঙ্গের লোক, কিছু লোক আছে, কিছু মন মানসিকতার লোক আছে যাদের মনে হয় যে দিদি বা দিদির ভাইপো খুব মহান ব্যক্তিত্ব। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা জানেন বাইরে এসে দেখুন, আর 5টা স্টেটে ঘুরে দেখুন, আপনাদের নিয়ে লোক ইয়ার্কি করে।
ঠাট্টা করে আমাদের মতো বাঙালিদের, আমাদের মতো বাঙালিরা যারা রাষ্ট্রবাদী, জাতীয়তাবাদী, যারা ভাবি নিজের জাতটাকে নিয়ে বা নিজের বাঙালি সম্প্রদায়টাকে নিয়ে, যারা ভাবি তাদের মতো মানুষদেরকে নিয়ে এরা ঠাট্টা করে। কেন ঠাট্টা করে জানেন? কারণ আপনারা গরু চোরদের ভোট দেন দিনের পর দিন, আপনারা শিক্ষা চোরদের ভোট দেন দিনের পর দিন, চাল চোর, ডাল চোর, এদেরকে আপনারা ভোট দেন দিনের পর দিন। আপনারা দিনের পর দিন সেই সব মানুষদেরকে ভোট দেন যারা রাত্রিবেলা মহিলাদেরকে পিঠে খাওয়ার জন্য ডাকে, সেই সব মানুষদেরকে আপনারা ভোট দেন। আপনারা সেই সব মানুষদেরকে ভোট দেন যারা বাংলাদেশে ছাত্র সংগঠন করত আর পশ্চিমবাংলায় এসে তৃণমূল করে। সিপিএম থেকে যুক্ত হয়েছে এরা, সিপিএমেও কিছু লুম্পেন ছিল তো, তারা এদেরকে ঢুকিয়েছে পশ্চিমবাংলার সীমার মধ্যে এরা ঢুকিয়েছে। ঠিক আছে, এখনও ইমপ্লিমেন্টেশন চলছে, তৃণমূল এটাকে বজায় রেখেছে খুব বড় পরিমাণে। না হলে আপনি বলুন না যে এই রাজ্যটার 10 বছর 12 বছর আগে 9 কোটি জনসংখ্যা ছিল, তার আজকে 11 কোটি জনসংখ্যা, 2 কোটি লোক কি আকাশ থেকে পড়লো? হ্যাঁ, 50 লাখ তো রোহিঙ্গা আছে, 50 লাখ 60 লাখ শুধু রোহিঙ্গার বাংলাদেশি আছে, যারা 4 ফুটের দাড়ি আর উঁচু পাজামা নিয়ে বর্ডার ক্রস করে রাতারাতি এই দেশে ঢুকেছে। এবং সেই সব জনসংখ্যা এখন মবে পরিণত হয়েছে, মব। আপনি যদি মানে পুরো প্রপার সেন্ট্রাল কলকাতার সাউথের সাইডে একটু যদি চেপে চলে যান, ঠিক আছে, আপনি দেখতে পাবেন মানে যেটা শহর থেকে 5-7 কিলোমিটার দূরে, যেমন আমি একটা জায়গার নাম বলছি, গার্ডেন রিচ বা মেটিয়াবুরুজ, আপনি যদি যান তো ওখানে দেখতে পাবেন, ওখানে যদি কোনো হিন্দু ভুল করে তার কথা কাটাকাটি হয়ে যায় রাস্তায় এরকম কোনো লুম্ফেনের সাথে, যারা রাতে বর্ডার ক্রস করে ঢুকেছে এই দেশে, ইললিগাল ইমিগ্রেন্টস সোজা কথায়, তারপরে তার বাড়িতে 500 জনের একটা মব আসে ইট মারতে, ঠিক আছে, তার বাড়ির লোককে রেপ করতে। এরকম পরিস্থিতিতে আমরা বসবাস করছি যেখানে আমাদের কোনো সেফটি নেই। আর আপনারা মনে করেন আপনারাই কিছু লোক ফ্ল্যাটে থেকে পাশের ফ্ল্যাটের লোককে দেখেন না, আর তৃণমূল নিয়ে বড় বড় কথা বলেন, তৃণমূল এই করেছে ওই করেছে। হ্যাঁ, আপনারা মনে করেন যে আপনারা মানুষ, মন মানসিকতার দিক থেকে আপনারা মানুষ, কোনো দিন নয়। আপনি জানেন সবথেকে বেশি অত্যাচার কাদের ওপর হয় পশ্চিমবাংলায়? যাদের ওপর হওয়াই উচিত, যাদের কাছে পয়সা নেই, যারা দুবেলা দুমুঠো খেতে পারে না, তাদের উপর সবথেকে বেশি অত্যাচার হয় পশ্চিমবাংলায়। শুনে রাখুন, ঠিক আছে, কারণ তাদের উপর অত্যাচার করাটা সবথেকে ইজি। তারা কথা তোলে না, তারা প্রশ্ন ওঠায় না, তাদের উপর অত্যাচার করাটা সবথেকে সোজা, তাদেরকে ভয় দেখানোটা সবথেকে সোজা। এরকম বলছি না যে যারা এমপ্লয়ি, গভর্নমেন্ট এমপ্লয়ি, তাদের উপর অত্যাচার হয় না, তাদের উপর অন্যরকম অত্যাচার হয়, কিন্তু সেই অত্যাচারটাকে সহন করে যায় তারা, ঠিক আছে। কিন্তু যে গরিব মানুষগুলো যারা দুবেলা দুমুঠো কীভাবে খাবে বা দিন আনে দিন খায়, সেই মানুষগুলোর ওপর যেরকম জায়গায় যেরকম লেভেলের অত্যাচার হয়, সেই অত্যাচারগুলো আপনারা কোনোদিন কল্পনা করতে পারবেন না। কারণ বাঙালির সংরক্ষণ প্রয়োজন, বাঙালি নিজের চরিত্রটাকে ফেলে দিয়েছে, গঙ্গায় বিসর্জন দিয়ে দিয়েছে। তাই তো বলতে পারছে। ওই 2 দিন আগে শুনলাম একজন বলছে, একজন তৃণমূলের নেতা এমএলএ বলছে যে কি শক্তিপুর মনে হয় জায়গাটার নাম, কি না কিপুর, ঠিক আছে, ওখানে বলছে আমরা এখানে 30% আছি তো কি হয়েছে, মুর্শিদাবাদ থেকে লোক এনে এখানকার লোকেদের কাটাবো এবং ভাগীরথীতে ফেলে দেবো। এই ধরনের কথাবার্তা বলছে মেজরিটির উদ্দেশ্যে, এবং সরকার সেটা খুব আনন্দের সাথে গ্রহণ করছে। সরকারের কাছে কোনো যাই আসে না সেটা নিয়ে। আর কত করবেন তোষণের রাজনীতি, কত করবেন? আর স্বয়ং সেন্ট্রাল কলকাতায় 5 সার্কাসের বুকে মমতা ব্যানার্জি এশিয়ার সবচেয়ে বড় কিলখানা বানিয়ে দিয়েছে। আপনি জানেন, আপনার এখন বলতে গেলে অনেক কথা বেরোবে, আমি এসব নিয়ে বলতে চাই না, ঠিক আছে। মেটিয়াবুরুজ গার্ডেন রিচ এলাকায় না হলেও গোটা 50 থেকে 60খানা এরকম কিলখানা আছে যাদের লাইসেন্সই নেই। তারা ইল্লিগালি দিনের পর দিন না হলেও প্রতিদিন 10,000 করে গরু কাটছে, তাদের কাছে লাইসেন্সই নেই। আরে আপনি মাংস খান, আপনি কাটুন, আপনার দরকার, আপনি খাবেন তো আপনি কাটুন, কিন্তু সরকারকে ট্যাক্সটা দিয়ে কাটুন, সরকারের থেকে পারমিশনটা নিয়ে কাটুন। আপনার বাবার জমিদারি পেয়েছেন এখানে, আমরা মেজরিটিটা খালি ট্যাক্স দিয়ে যাব, পয়সা ইনকাম করব, ঘর চালাতে গিয়ে আমাদের প্রাণ বেরিয়ে যাবে, মুখ থেকে রক্ত উঠে আসবে।
আর আপনি রক্ত নিয়ে খেলা করবেন, আর ওটা খেলাটা দেখে আমাকে সমর্থন করতে হবে। ভুল ভাবছেন, যদি এরমটা ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন। এবার আসি মমতা ব্যানার্জির প্রকল্পগুলো নিয়ে। মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলো পশ্চিমবঙ্গে লঞ্চ করেছে, সেই কোনো স্টেটে যখন কোনো প্রকল্প লঞ্চ হয় বা দেশে যখন কোনো প্রকল্প লঞ্চ হয়, সেই প্রকল্পগুলোকে বাস্তবায়িত করার দায়িত্ব আইএসদের ওপর থাকে। সেইখানের যারা বিডিও, এসডিও, ডিএম এদের ওপর থাকে বেসিক্যালি, এরা দেখাশোনা করে সেই প্রকল্পগুলো। কিন্তু পশ্চিমবঙ্গে ঠিক এরমটা হয় না। পশ্চিমবঙ্গে যারা প্রকল্প লঞ্চ করে তাদের চটি চাটা নেতারা এই প্রকল্পগুলোর বাস্তবায়নে থাকে, এবং আসলে এই প্রকল্পগুলোর কোনো বাস্তবায়ন ঘটে না। কী ঘটে? যাদের বউয়েরা 15-20 লাখ টাকা, যাদের ঘরে 15-20 লাখ টাকা বছর গেলে ইনকাম হয়, সেই সব লোকেরা প্রকল্প পায়। আর যাদের ঘরে বছরে 1,20,000 টাকার নিচে ইনকাম, যারা দিন আনে দিন খায়, তাদের ঘরে সেই প্রকল্প পৌঁছায় না। তাহলে পৌঁছাচ্ছে কাদের ঘর? তাহলে প্রকল্প কী? তাহলে ফলস প্রকল্প, প্রকল্পের বাস্তবায়ন ঘটেইনি। তাহলে যেই প্রকল্পটা মানুষের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আমরা মানুষের, গরিব মানুষের জন্য এই প্রকল্পটা চালু করেছি, তাহলে তো ফোকাস পৌঁছালোই না মানুষের কাছে। যার জন্য আপনি চালু করেছেন তাদের পায়ে ধরতে হচ্ছে, ওই চটিচাটা নেতাদের এসে ওই রাত্রিবেলা 12টার পরে পিঠে বানাতে যেতে হচ্ছে ওই প্রকল্পগুলোকে বাস্তবায়নে রূপ দেওয়ার জন্য। আর তারা ওটা দিয়ে মনে করছে তারা ওই মানুষগুলোর ওপর দয়া করছে। আপনার আমার টাকা নিয়ে ওদেরকে বেলানো হচ্ছে, কেন্দ্র সরকারের কোনো প্রকল্প ঢুকতে দেওয়া হচ্ছে না, আর সেই সব মানুষগুলো ওই টাকাটা দিয়ে ওই মানুষগুলোকে মনে করছে যে এরা কিনে নিয়েছি আমরা মাথা, এই মানুষগুলো। তাহলে প্রকল্প ঘটলো? মানে প্রকল্পগুলো বাস্তবায়ন ঘটলো? কোনো ঘটলো না। আপনি বলুন না, আপনি সবুজ সাথীতে কিছু লোক, মানে কিছু লোকের এরকম দাবি সবুজ সাথী খুব হেভি প্রকল্প ছেলে মেয়েদের জন্য। আমিও পেয়েছি সবুজ সাথী সাইকেল, আমি মিথ্যা কথা বলবো না। আমি স্কুলের লাস্ট বছরে সবুজ সাথীর একখানা সাইকেল পেয়েছি, আমার ভাই পেয়েছে। তো এই সবুজ সাথী সাইকেল বাংলাদেশে মিরপুর, ঢাকা মিরপুর 12, মিরপুর 13, মিরপুর 15, কুমিল্লা, খুলনা, এখানে 7,500 টাকায়, 8,000 টাকায়, যেহেতু বাংলাদেশের টাকা আমাদের থেকে একটু ভ্যালু কম, এই মূল্যে বিক্রি হচ্ছে খুলেআম, অন ক্যামেরা, আমরা ইউটিউবে দেখতে পাচ্ছি। তো আমার মনে হয় যেহেতু পশ্চিমবঙ্গের 50% জনসংখ্যা 30 বছরের নিচে, তাই খুব ভেবেচিন্তে ভোটটা দেবেন এবং অবশ্যই ভোট দেবেন। আর যদি ভোটটা দেন, এইবার যে ঘটনাগুলো 13 বছর ধরে ঘটেছে সেগুলো পরিবর্তনের জন্য ভোট দেবেন। এবং যারা মেটিয়াবুরুজ গার্ডেন রিচ এলাকায় থাকে সেই সব হিন্দুদের বাঁচানোর জন্য ভোট দেবেন। কেন বলছি? তারা প্রচণ্ডভাবে অত্যাচারিত। আপনি তো দেখলেন ওই নেতাটা 30% হওয়া সত্ত্বেও ওই কথাটা বলছে, ঠিক আছে? তাহলে আপনি ভাবুন, যেখানে এরা সংখ্যায় 70%, সেখানে ওরা কিছু বলে না, ওখানে সাইলেন্ট জেনোসাইড হয়, দিনের পর দিন হয়, এবং তৃণমূল সেটাকে সমর্থন করে। আপনারা ভাবতে পারেন যে আমি কি গলায় তুলসীর মালা পরে বড় বড় লেকচার দিচ্ছি? আমি কেউ নই। আপনি বাড়িতে কুকুর পোষেন তো? পোষেন কি পোষেন না? আপনার বাড়িতে আপনি নিজের সেলফ ডিফেন্সের জন্য বাড়িতে কুকুর পোষেন, মোটামুটি বাঙালি হিন্দু ভদ্রলোকেরা পোষেন কুকুর। আমি সেই কুকুরটার মতো। আমি আপনাকে সাবধান করছি চিল্লে, যে আপনার দরজায় যে লোকটা দাঁড়িয়ে আছে সে আপনার অপরিচিত, আপনি তাকে ভাই ভাববেন না, ঠিক আছে? সে আপনার গলায় ছুরি অবধি বসাতে 1 মিনিট ভাববেন, এটুকু আপনাকে বলে দিলাম। এমন লোকেদের সাথে আমাদের ভাইচারা তুলনা করা হচ্ছে যাদের পুরো পৃথিবীব্যাপী 57টা দেশ আছে নিজেদের। আমাদেরকে নিজেদেরকে ইসরায়েলের সাথে তুলনা করা উচিত। আমাদের এই যে লড়াইটা, এটা আমাদের এক্সিস্টেন্সের লড়াই। আমরা নাহলে মুছে যাব পৃথিবী থেকে। আপনি দেখতে পাচ্ছেন ভারতবর্ষে আমরা হয়তো মেজরিটিতে 82.7% আছি, কিন্তু পৃথিবীতে আর কোথাও আমরা এই মেজরিটিতে নেই। আমাদের আর কোনো দেশ নেই। ইভেন আমরা এই দেশটাকে পৃথিবীর সবচেয়ে বড় ডেমোক্রেসি বানিয়ে রেখেছি, কারণ আমরা আছি, তাই জন্য এই দেশটা ডেমোক্রেটিক আছে। তো আমি মন থেকে কমিউনাল নই। আমার
আশেপাশে যারা থাকে বা যাদের সাথে আমি মিশি, বাড়িতে যখন থাকি, এখন আমি বর্তমানে ব্যাঙ্গালোরে আছি, কিন্তু বাড়িতে যখন আমি থাকি আমার আশেপাশে যারা থাকে তারা সবাই মাইনরিটি সম্প্রদায় থেকে বিলং করে, ঠিক আছে? কিন্তু তারা সবাই আমার বন্ধু, একদম আত্মিক সম্পর্ক তাদের সাথে আমার, ঠিক আছে? এরকম নয় যে আমি কমিউনাল। কিন্তু আমাদের মতো কিছু মানুষের মধ্যে আপনি ধরে নিতে পারেন আমার মাথা নষ্ট হয়ে গেছে, আমি তো বলেই দিলাম আমি কুকুর, আর কি বলবো বলুন, ঠিক আছে? কিন্তু আমাদের মতো কিছু মানুষের মধ্যে এখনও জনচেতনা বা জাতিগত চেতনা এখনও জেগে আছে। আমরা রাষ্ট্রবোধের জন্য ভাবি, আমাদের মধ্যে রাষ্ট্রবোধ বর্তমান আছে। আমরা কমিউনাল নই, আমরা চাই যাতে দেশটা জামাতুল ইসলামে ভরে না যাক। আমরা চাই দেশে যাতে টেরোরিজম না ইমপ্লিমেন্ট হোক। আমরা চাই যাতে দেশে ইল্লিগাল ইমিগ্রেন্টসরা জায়গা না পাক। যেই সব লোক 5 বছর আগে অবধি লুঙ্গি ছেড়ে প্যান্ট পরা জানতো না, তাদেরকে তৃণমূল রাজনীতি শিখিয়েছে, এলাকার নেতা বানিয়েছে। তাহলে অত্যাচার হবে না? মেজরিটির ওপর অত্যাচার হচ্ছে, তাই জন্য খুব স্বাভাবিক। এবং সেটা নিয়ে অন্য স্টেটের লোকেরা আমাদেরকে দেখে হাসাহাসি করে, আমাদের ওপর থুতু ফেলে, ছি করে আমাদেরকে নিয়ে, যে আমরা হিন্দু হওয়া সত্ত্বেও কী করে পশ্চিমবাংলায় হিন্দুদের ওপর অত্যাচার হয় দিনের পর দিন। আর দুর্নীতির কথা তো ছেড়েই দিই। আমি ভাবলাম 20 মিনিটের বেশি ভিডিওটা করব না, এখনই 16 মিনিট হয়ে গেছে। আমি চাইছি যতটা সম্ভব তাড়াতাড়িতে শেষ করা। আমি এইটা সাম্প্রদায়িক ব্যাপারটা নিয়ে আর কিছু বলতে চাই না। আমি এবার যেটা নিয়ে বলবো সেটা হলো দুর্নীতি। আমি যে কটা প্রকল্প চালু করেছে সব প্রকল্পগুলো ফেক। এবং একটা মানুষের নাম উল্লেখ করে বলছি, এই যে ভাইপো, অভিষেক ব্যানার্জি ভাইপো, ইনি এত খুচরো পাপ করেছে, একখানা চোখ চলে গেছে এই বয়সে। 35-36 বছর বয়সের ইয়ং ছেলে নিজের একখানা চোখ খুইয়ে দিয়েছে। কেন খুইয়ে দিয়েছে? এটা ভগবানের অশেষ লীলা। আপনি যত পাপ করবেন তত ওপরে বিচার হবে কিনা আমি বলতে পারছি না, কিন্তু এখানে তো বিচার হবে। এই ভূমিষ্ঠ অবস্থায় আপনার বিচার হবে, এখানেই হবে। তার প্রমাণ একদম চোখের সামনে জল করছে। তো এইটুকুই বলতে চাই যে ভোট দেবেন, ভেবে চিন্তে ভোট দেবেন, ভাববেন। দেখুন, আজকে তামিলনাড়ু অ্যাপেল পেয়েছে, অন্ধ্রপ্রদেশ অ্যাপেল পেয়েছে, মানে ওই দুটো স্টেটে অ্যাপেলের ম্যানুফ্যাকচারিং চালু হয়েছে। কর্ণাটক কি, বেঙ্গালুরু কি? বেঙ্গালুরু এশিয়ার সবচেয়ে বড় সিলিকন ভ্যালি এই মুহূর্তে। কেন? কারণ এখানে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলো বিনিয়োগ করে, পশ্চিমবঙ্গে করতে চায় না। কেন চায় না জানেন? কারণ পশ্চিমবঙ্গে যে প্রফিটটা তারা করবে তার 20% বা 25, যদি 50% প্রফিট তারা করে তাদের টোটাল মার্জিনে, তাহলে 25% গভর্নমেন্টকে হপ্তা দিতে হবে। তারা কেন খুলবে কোম্পানি? তারা অন্য স্টেটে খুলবে না, যেখানে সরকার তাদের প্রায়োরিটি দিচ্ছে, 10 বছরের ট্যাক্স ফ্রি করতে দিচ্ছে। গুড়গাঁওকে দেখুন, দিল্লিকে দেখুন, নয়ডাকে দেখুন, আর আমাদের রাজ্যকে দেখুন। আমাদের রাজ্যের শিক্ষার পরিস্থিতি এত খারাপ যে 40 মিনিট ক্লাসের মধ্যে এই দুর্নীতি করে পাওয়া টিচাররা, এরাই তো সব বসে আছে টিচারিতে। 60% টিচার সব দুর্নীতি করে পাওয়া, আমি বলতে পারি, কোনো যায় আসে না, ঠিক আছে? কেউ না কেউ কোথাও না কোথাও কিছু না কিছু ঘুষ দিয়েছে, ঠিক আছে? আর তারা কি টিচারি করায় জানেন? আমিও পড়েছি সরকারি স্কুলে, আমি যে স্কুলে পড়তাম সেখানে বছরে 460 টাকা মাইনে ছিল, ঠিক আছে? কি হয় জানেন? এখানে 20 মিনিট পরে ক্লাসে টিচার আসে, এসে 10 মিনিট আর বাঁচলো কত, 20 মিনিট, তার মধ্যে 10 মিনিট ছেলেদের দোষ গুণ বিচার করতে করতে চলে যায়। আর 10 মিনিটের মধ্যে বইটা চায়, কবির নামটা বলে বা লেখকের নামটা বলে, তারপর আর 1 লাইন বলে, দিয়ে ঘন্টা পড়ে যায়, তারা চলে যায়। এই হচ্ছে শিক্ষার কালচার, শিক্ষার স্ট্রাকচার পশ্চিমবঙ্গ, ঠিক আছে? এই পশ্চিমবঙ্গ তো ছিল না। 1960-70-এ পশ্চিমবঙ্গ ভারতবর্ষের 25% বিনিয়োগ দিত, জিডিপির 25% পশ্চিমবঙ্গ বিনিয়োগ করত। তাহলে এই ভারতবর্ষ কি ছিল? এই পশ্চিমবঙ্গ কি ছিল? পশ্চিমবঙ্গের আজকে পশ্চিমবঙ্গকে নিয়ে ছি হয় গোটা ভারত জুড়ে। লোক একসময় পশ্চিমবঙ্গের নাম শুনলে বলতো এখানে হার বাঙালি মাছলি খাতা है लेकिन सब एजुकेटेड है। आज की बोले, आज बोले बंगाली मछली खाता है और सोता है।
জাগেগা নেই বাঙালি। ভাবতে লজ্জা করে এই রাজ্যে স্বামী বিবেকানন্দের মতো লোক জন্মেছে। আপনারা জাগুন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা জাগুন। আমি তো কুত্তা, আমি আপনাদের চিল্লাচ্ছি কানের সামনে, ডেকে ধরে নিন, আমি আপনাদের কানের সামনে চিল্লাচ্ছি এবং আপনাদের ভবিষ্যৎ নিয়ে সাবধান করছি। জাগুন, সচেতন হন এবং দেখুন যে কোথায় ভোটটা দেওয়া ঠিক হবে, কোন সরকারকে রাজ্যে ইমপ্লিমেন্ট করানো ঠিক হবে। আমি বলবো না কাকে ভোট দেবেন, কাকে কি বলবেন, আমি কে কী করেছে এটা তুলে ধরলাম আপনাদের সামনে, ঠিক আছে? আর দুর্নীতির কথা না হয় নাই বলি, কারণ ওগুলো নিউজ চ্যানেলরা দেখায়, প্রতিনিয়ত দেখায়। যেটা নিউজ চ্যানেল বলতে পারে না সেটা আমি বললাম, ঠিক আছে? যদি ইউটিউব কোনো কমিউনিটি গাইডলাইন্স মারে যে কোনো ভুলভাল কথা বলেছি, মেরে দেবে, ভিডিও ব্লক করে দেবে, যার ইচ্ছা হয়েছে কী করবে করে নেবে, ঠিক আছে? কিন্তু যেটা যেটা নিউজ চ্যানেল সচরাচর দেখাতে পারে না বা বলতে পারে না, সেটা আমি বললাম, ঠিক আছে? ভাবুন কোথায় ভোট দেবেন, নিজেরা সেফ কিনা, যেই রাজ্যে বসবাস করছেন সেই রাজ্যে নিজেরা সেফ কিনা এটা ভাবুন। এবং তার সাথে এটাও ভাবুন যে নিজেদের রাজ্যকে একটা মানে নিয়ে যেতে হবে, একটা স্ট্যান্ডার্ডে। এবং শুধু একটা জায়গার, আপনি যদি পশ্চিমবঙ্গের জিডিপি চেক করেন তাহলে জিডিপি আপনি খুব দেখতে পাবেন খুব হাই। মমতা ব্যানার্জি সবসময় এই জন্য চিল্লামিল্লি করে যে পশ্চিমবঙ্গের জিডিপি কিন্তু মোটামুটি হাই। কেন হাই? জিডিপি কী দ্বারা নির্ধারিত হয়? একটা জায়গার বা একটা দেশের জিডিপি নির্ধারিত হয় সেখানের লোকের ইনকামের ওপর। আমি আপনাকে বলছি, সাপোজ রাম আর যদু দুটো ছেলে, একজন 20 টাকা কামায়, একজন 200 টাকা কামায়, তাহলে দেশের টোটাল জিডিপি 220 টাকা। কিন্তু এটা থেকে কি আপনি বুঝতে পারবেন যে কে 200 টাকা কামাচ্ছে আর কে 20 টাকা কামাচ্ছে? আপনি বুঝতে পারবেন। এটার জন্য আপনাকে ডেভেলপমেন্ট ইন্ডেক্স দেখতে হবে। আর এই 2014 পর থেকে 2022 অবধি 2023 অবধি ডেভেলপমেন্ট ইন্ডেক্স যদি আপনি দেখেন, এটা জার্মানির একটা কোম্পানি লঞ্চ করে, গিনি ইন্ডেক্স, ঠিক আছে? ওই ইন্ডেক্স অনুযায়ী ভারতে, মানে মোদি সরকারের রাজে, ভারতের যে ইনইকুয়ালিটিকে ধরা হয় 0 দ্বারা, এবং ইকুয়ালিটিকে ধরা হয় 0 দ্বারা, এবং ইনইকুয়ালিটিকে ধরা হয় 100 দ্বারা। এই 0 আর 100টা হলো কনস্ট্যান্ট। আপনি যদি এইটাকে দেখেন, এই রেশিওটাকে, মানে এখানে গ্রাফ আছে, আপনি যদি গ্রাফটাকে দেখেন, এটা 2014 আগে 38.5% ইনইকুয়ালিটিতে ভারত বিলং করছিল। এখন 2024 দাঁড়িয়ে ভারত 32.2%-এ ইনইকুয়ালিটিতে বিলং করছে। তাহলে ইনইকুয়ালিটি কমেছে না বেড়েছে? মানে গরিব লোকের কাছে পয়সা গেছে। তাহলে আপনি এটাই যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখেন, পুরো উল্টো দেখতে পাবেন। আপনি দেখতে পাবেন যে গরিব, যেই অভিযোগটা এরা সেন্ট্রাল পার্টির ওপর লাগায়, মানে কেন্দ্রীয় দলের ওপর লাগায়, সেই অভিযোগটা এরা আসলে ওই ইমপ্লিমেন্টেশনটা করে অভিযোগ অন্য কারোর ওপর লাগাচ্ছে। এরা দিনের পর দিন বলে বিজেপির রাজ্যে লোক গরিব থেকে গরিব হয়েছে আর বড় লোক হয়েছে, কিন্তু এটা আসলে পশ্চিমবাংলায় হয়েছে। এবং পশ্চিমবাংলার মানুষকে এরা মিথ্যে ভুল বোঝায়। আপনি একটা কথা বলুন তো, আপনি আজ থেকে 10 বছর আগে যে জমিটা 4 লাখ টাকায় কিনেছেন, সেটা আজকে আপনি 50 লাখ টাকায় বেচতে চাইছেন, তাহলে আপনি 800 টাকা 900 টাকা দিয়ে গ্যাসটা কেন কিনবেন না? ওটা দিয়ে আপনার গায়ে লাগছে? আপনি ওটা গায়ে লাগবে না যখন আপনার রাজ্যে ইন্ডাস্ট্রি হবে, ছেলে মেয়ে চাকরি বাকরি পাবে, আর তার জন্য সঠিক যে দল তাকে নিয়ে আসতে হবে, যারা ইন্ডাস্ট্রিগুলোকে সুযোগ করে দেবে চাকরি পাওয়ার। আপনি ভাবুন তো, তৃণমূল পার্টিটা একটা মিথ্যের বুনিয়াদে তৈরি। কেন মিথ্যের বুনিয়াদে তৈরি? টাটাকে ভাগিয়ে যে পার্টি তৈরি হয়েছে, তাকে আমি কি বলবো? তার উদ্দেশ্য ছিল টাটাকে ভাগানো। সে টাটাকে ভাগিয়ে নিজ সরকারে এসছে। তাহলে এটা মিথ্যের বুনিয়াদে তৈরি দল নয়? আপনারা দিনের পর দিন তাকেই ভোট দিয়ে যাচ্ছেন কংগ্রেসি মন মানসিকতার সাথে। আপনারা ভাবছেন ভাইচারা আছে, এখানে সব কিছু শান্তিতে চলছে। আরে কিছু শান্তিতে চলছে না দাদা, কিচ্ছু শান্তিতে চলছে না। গ্রামের মেয়ে বোনেরা দিনের পর দিন অত্যাচারিত, তাদের ধর্ম পরিবর্তন করানো হচ্ছে, তারা খেতে পাচ্ছে না। লক্ষ্মীর ভাণ্ডার, কোনো ভাণ্ডার তাদের কাছে যাচ্ছে না। তাদের একটা কোনো ভাণ্ডারের জন্য ওই চটি চাটা শাহজাহানের মতো নেতাদের পায়ে পড়তে হয়, রাত 12টার পরে পিঠে বানাতে যেতে হয়। জাগুন, মন মানসিকতা বদলান, না হলে
এখন তো 3-4% বিনিয়োগ করছে দেশের পুরো জিডিপিতে, ওটা একসময় মাইনাসে চলে যাবে, যাবেই, মাইনাসে চলে যাবেই। এরকম যদি চলতে থাকে, সরকার যদি জনগণকে লুটতে থাকে, তাহলে যেটা এখন 3-4% বিনিয়োগটা রয়েছে, ওই 3-4% বিনিয়োগটা একসময় জিরো কি মাইনাসে যাবে, মাইনাস, আমি বলছি, এবং গ্যারেন্টির সাথে বলছি। যদি সরকার না বদলাতে পারেন তাহলে এরকমটাই হবে। আর এখন যেটা আপনি দেখছেন যে এই যে, হ্যাঁ হয়তো 500 টাকা আরও ভাতা বাড়িয়ে দেবে, কারণ আপনারা তো ভাতা পেয়ে ভালো লাগে, আপনাদের ভাতা পেয়ে অভ্যস্ত। আমার ভালো লাগে না কেন বলুন তো? কারণ আমার মা লক্ষ্মীর ভাণ্ডার পায়, যেটা একদম আমার চোখে একদম ভালো নয়, আমি মেনে নিতে পারি না মন থেকে। তার কারণ হচ্ছে আমার পরিবার লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার যোগ্য নয়। আমাদের যথেষ্ট দুবেলা দুমুঠো খাওয়ার মতো পয়সা আছে, তো আমরা কেন লক্ষ্মীর ভাণ্ডার নেব? তার মানে ওটা সরকারের ফেক প্রকল্প, লোককে মজা দেওয়ার প্রকল্প। আরে যেই মেয়েটা মডেলিং করছে, সে 18 বছরে বিয়ে করেনি বলে রূপশ্রী না কিসের একটা ভাতার নামে 26,000 টাকা পাচ্ছে, 25,000 টাকা পাচ্ছে, দিয়ে 26,000 টাকা দিয়ে ফোন কিনছে। আমার বন্ধু, আমি নাম বলবো না, নাম কেনই বা বলবো, আমার বন্ধু, সে ফোন কিনছে। তাহলে বলুন তো, এই প্রকল্পগুলোর ইমপ্লিমেন্টেশন, এগুলো তো সব ফলস, বৃথা। কি দরকার আছে এরকম প্রকল্পের? এরকম সরকারকে কে চায়, যার মুখ্যমন্ত্রী স্টেজে দাঁড়িয়ে গাল দেয় লোককে? যারা একদিন এই মুখ্যমন্ত্রীকে ভোট দিয়ে জিতিয়েছে, নিজের ঘরের মেয়ে ভেবেছে পরিবর্তন আসবে, সেই মুখ্যমন্ত্রী আজকে স্টেজে দাঁড়িয়ে রাগের বশে গালাগালি দিচ্ছে জনগণের উদ্দেশ্যে। কি অসাধারণ ব্যাপার বলুন তো। দেখুন, আপনাদের যদি এখনও জাগতিক চেতনা যদি উন্মুক্ত থাকে, আপনারা দেখুন কোথায় ভোট দেবেন। আমি ব্যাঙ্গালোরে থাকতে পারি, বাংলা ঠিকঠাক জানি, মাঝে মাঝে ইচ্ছা করে রাজনীতি করব, রাজনীতি করেছি ক্লাস 11-12 থেকে। মোটামুটি আমার বন্ধুবান্ধবেরা, আমার কারোর সাথে অসন্তোষ নেই, কারোর সাথে কোনো খারাপ ব্যবহার নেই, কিচ্ছু নেই, কারোর সাথে ঝামেলা নেই, অশান্তি নেই। আমার যারা বন্ধু তারা আমার বন্ধু, ঠিক আছে? তো আমি রাজনীতির সাথে যুক্ত ছিলাম, তাদেরকে সাপোর্ট করেছি, কিন্তু সত্যি কথা বলতে আদর্শ ম্যাচ খায় না। ওই যে বললাম, সকালবেলা তৃণমূলের ঝান্ডা ধরাবে, রাত্রিবেলা গোশ বিরিয়ানি পাঠিয়ে দেবে। আমি তো ওটা মেনে নেওয়ার লোক নই। আমি কমিউনাল নই, কিন্তু আমার ধর্মটা আমার কাছে শ্রেষ্ঠ। আমি অন্য ধর্মকে যতটা সম্মান করি, ততটা সেম সম্মান আমার ধর্মকেও করি। আর আমি মিথ্যে অপপ্রচার করতে পারবো না, আমি মাথায় টুপি পরতে পারবো না, আমি বলতে পারবো না যে আমি 2-4 লাইন কর্মা পড়ে দিচ্ছি 4টে ভোটের জন্য। এসব বলা পসিবল নয়। কেন বলুন তো? কারণ আমি সাধারণ মানুষ, সাধারণ ঘর থেকে বিলং করি, সাধারণ সংস্কৃতিতে বাঁচি। আমি আমার মুসলিম ভাইয়েরও কাঁধে হাত দিয়ে চলি, হিন্দু ভাইয়েরও কাঁধে হাত দিয়ে চলি, ঠিক আছে? তার সাথে বসেও সন্ধ্যাবেলা আড্ডা মারি, আমার যে সম্প্রদায় থেকে বিলং করে তার সাথেও আড্ডা মারি। সে আমার যতটা মনের কাছে, ও কাছে। কিন্তু যেসব দেশবিরোধী লোক আছে, তাদেরকে তাদের দিনের পর দিন তোষণ এবং তাদের দ্বারায় মেজরিটির ওপর অত্যাচার করানো, এইসব দলকে যদি আপনারা ক্ষমতায় রাখেন দিনের পর দিন, তাহলে রাজ্য তলানির দিকে যাবে এবং যেতে বাধ্য। আপনারা দেখতেই তো পাচ্ছেন চোখের সামনে, কি একটা ক্যান্ডোর বানিয়ে রেখেছে। 4টে কোম্পানি আছে, ইনফোসিস, টাটা, কগনিজেন্ট, অ্যাক্সেঞ্চার, আমি নাম নিয়ে বলে দিচ্ছি, নিউ টাউন। এই 4টে কোম্পানিতে আপনারা ভাবছেন খুব বড় কিছু করে ফেলেছে? আপনি একবার ব্যাঙ্গালোরে এসে দেখুন, খালি কোম্পানি দেখতে পাবেন, আর কিছু দেখতেই পাবেন না, খালি জব দেখতে পাবেন। হ্যাঁ, আলাদা ব্যাপার, আমার এখানে থাকতে ভালো লাগে না, কারণ এখানে খাবার দাবারটা ভালো না। আমার ভালো লাগে না, অন্য কারোর ভালো লাগতে পারে, আমার ভালো লাগে না। আমার বাংলাটা বেশি পছন্দ। আমি বাংলার মুখ দেখিয়েছি, তাই অন্য জায়গার মুখ দেখতে চাই না, কিন্তু আসতে বাধ্য করছে এই সরকারটা। আমার তো ভাবতে লজ্জা লাগে যে এটা নাকি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রাজ্য, জীবনানন্দ দাশের রাজ্য, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রাজ্য। আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। থাক, ভিডিওটা আজকে এই অবধি থাক, আবার আসবো আমি কাল পরশু।
এবং কিছু সচেতনমূলক বার্তা দেব আপনাদের উদ্দেশ্যে। আপনারা ভাববেন কাকে ভোট দেবেন। আপনারা রেসপন্সিবল নাগরিক দেশের, রাজ্যের, আপনাদের ডিসিশান আছে। আমি কাউকে ম্যানিপুলেট করতে আসিনি বা কারোর মনে কোনো নির্দিষ্ট কোনো পার্টিকে ইমপ্লিমেন্ট করাতে আসিনি, ঠিক আছে। আমি সম্পূর্ণ এসেছি আমার বক্তব্য নিয়ে, ব্যক্তিগত বক্তব্য, ঠিক আছে। দেখবেন আপনারা ভেবে চিনতে কাকে ভোট দেবেন। ওই তো ভাগীরথীর জলে না হলে ভেসে যাবেন বলেছে তৃণমূলের এমএলএ। আর সায়ন্তিকা বলছে যে ঝগড়া করবে আপনাদের সাথে যদি আপনি ভোট না দেন। সেই ঝগড়া না মারপিট সেটা আমি বলতে পারবো না, যাই হোক ও নিউজ চ্যানেলে আলোচনা হচ্ছিল, শুনে বললাম। আর যেটা হচ্ছে যে আরেকটা কথা বলতে চাই, আপনি 6 ফুটের হাইট দেখে আর যেহেতু 2-4টে হিট সিনেমা দিয়েছে, মানে হিট মেয়েদের অর্থে হিট, আমাদের অর্থে হিট নয়। আমরা তো ছেলে, খুব কঠিন এবং পরিশ্রমী, এই 3টে শব্দ আমাদের সাথে যায়। মেয়েদের সাথেও যায়, কিন্তু মেয়েরা মানসিকভাবে প্রচুর কঠিন যখন হয়ে যায়। কিন্তু তার আগে অবধি মেয়েরা খুব নরম মনের থাকে। মেয়েরা সৌন্দর্যের দ্বারা খুব আকৃষ্ট হয়, মিষ্টি কথার দ্বারা খুব আকৃষ্ট হয়, খুব ইমপ্রেস হয়। এই ইমপ্রেসটা হবেন না। আপনি রুদ্রনীল এর একটা সিনেমা আছে ভিঞ্চিদা, ওটা দেখবেন, আর দেবের অ্যামাজন অভিযান দেখবেন। ইয়েস, আমি দেবকে নিয়েই কথা বলছি। আপনি সুন্দর ছেলে দুটো ভালো কথা বলছে, তা বলে যে তার আদর্শ বা ঐতিহ্য বা পিছনে ব্যাকআপে যারা রয়েছে তারা ভালো, এরকম একদম ভাববেন। কারণ সে সুমনের সাথে ওই ঘণ্টাখানেক সঙ্গে সুমনে নিজে বলতে বাধ্য হয়েছে অন্য অভিনেতাদের সামনে যে যদি পছন্দ না হয় পরিবর্তন করুন। মমতা ব্যানার্জির কথার প্রসঙ্গে, মমতা ব্যানার্জির গালাগালি খিস্তির প্রসঙ্গে উনি নিজে বলেছেন স্টুডিওতে বসে। তো এটা এক ধরনের ইশারা, কারণ দেব নিজেও জানে দেবের কাছে কোনো অপশান নেই, ঠিক আছে। ও সুন্দর মুখ দেখে, সুন্দর ছবি দেখে ইমপ্রেস হবেন না, ঠিক আছে। আপনার ঘরে যে আছে, মানে আপনার হাজব্যান্ড, বয়ফ্রেন্ড, তাকে দেখুন, তার দ্বারা ইনফ্লুয়েসড হন। কিন্তু রাস্তায় স্টেজে দাঁড়িয়ে 4টে ভোট পাওয়ার জন্য কে কী বলে দিল সুন্দর ছেলে, তাকে দেখে গলবেন না, ঠিক আছে। যদি গলতে হয় তাহলে বিচার করুন। দেবের অ্যামাজন অভিযান দেখুন, যেখানে দেব 40 ফুটের একটা সাপকে গাছে বেঁধে পেঁদাচ্ছে, আর ভিঞ্চিদা দেখুন রুদ্রনীলে, বুঝতে পারবেন ফারাকটা, মন মানসিকতার ফারাকটা পরিষ্কার হয়ে যাবে চোখের সামনে। আমি তো অন্তত দেবকে অভিনেতা বলে মানি না, কারণ দেব ঠিক করে বাংলাই বলতে পারেন। আগে বাংলা বলা শিখে নিক, আমি যথেষ্ট সম্মান দেব। ঠিক আছে, আজ এই অবধি থাক, অনেক কিছু বলে ফেললাম। আমার একটু শরীরটা ম্যাচ করছে, একটু শোবো। যদি ঠিকঠাক লাগে ভিডিওটা, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আমি তো বেসিক্যালি মনিটারাইজেশন, ইনকাম কিছুই চাই না ইউটিউব থেকে। আমি চাই একটা সচেতনমূলক বার্তা যেটা সমাজের কাছে পৌঁছাক এবং মানুষ রেসপন্সিবিলিটির সাথে ভাবুক। আর ভোট অবশ্যই দেবেন, এটা পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র, মনে রাখবেন। চায়না ছিল কিছুদিন আগে অবধি, কিন্তু গণতন্ত্র নয়। চায়না একটা স্বৈরাচারীমূলক শাসনের আন্ডারে ছিল, কিন্তু সংখ্যায় এতদিন অবধি বেশি ছিল। কিন্তু রিসেন্টলি 2 বছর ধরে ভারত পৃথিবীর সবচেয়ে বড় ডেমোক্রেটিক কান্ট্রি, যেহেতু আমরা সব সংখ্যাকে ছাপিয়ে গেছি পপুলেশনের দিক থেকে। অবশ্যই ছাপাবো, এত ইল্লিগাল ইমিগ্রেন্টস যদি দেশে ঢুকে থাকে তাহলে জনসংখ্যা ছাপবেই। তাহলে ভাবুন কাকে ভোট দেবেন, কি করবেন, একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি কুকুর, আপনাকে চিল্লে সাবধান করছি। এই যে, if you like my video then subscribe and definitely share. যদি সাবস্ক্রাইব করতে ইচ্ছা না করবেন না, লাইক দিতে ইচ্ছা না হয় দেবেন না, কিন্তু শেয়ার করুন। যে আপনার যারা বন্ধু বান্ধব আছে, যে আছে আশেপাশে, আত্মীয় স্বজন, সবার মধ্যে ভিডিওটা শেয়ার করুন এবং বলুন যে একটা সচেতনমূলক ভিডিও, কোনো দলকে সমর্থন করে নয়।
আমি কিন্তু একবারও বলিনি যে আপনাকে বিজেপিকে ভোট দিতে হবে। আপনি বিচার করুন, যাকে ঠিক মনে হবে যে এলে পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রি হবে, 2-4টে ছেলে কাজ পাবে, কিছু লোক শান্তিতে থাকতে পারবে, ঠিক যে বাঙালিরা যে জীবনযাপনটা চায়, স্ট্যান্ডার্ড জীবনযাপন, রোববারে খাসির মাংস ভাত খেয়ে দুপুরে একটু ঘুম, এটা পাবেন, ঝান্ডা ধরে রাস্তায় বেরোতে হবে না, ঠিক সেই দলটাকে নিয়ে আসুন, যারা আপনার কালচারকে রক্ষা করবে, যারা আপনাকে সুরক্ষা দেবে, আপনার ছেলে মেয়েদের সুরক্ষা দেবে, আপনার বাড়িতে মব অ্যাটাক হওয়া থেকে আপনাকে বাঁচাবে, আপনার টাকা চুরি হওয়া থেকে আপনাকে বাঁচাবে, আপনার রেশন চুরি হওয়া থেকে আপনাকে বাঁচাবে, আপনার প্রকল্প চুরি হওয়া থেকে আপনাকে বাঁচাবে, সেই দলকে নিয়ে আসুন। তো আজকে এখানেই শেষ করলাম, আবার দেখা হবে খুব শিগগিরই।